উনি ফিরতেই হবে ওনাকে। পুলিশের ভয়ঙ্কর অভিযানে 200 কোটি টাকা সহ গ্রেফতার রুমিন ফারহানা। সাবেক বিএনপি নেত্রী এবং খ্যাতনামা ব্যারিস্টার রুমিন ফারহানাকে গ্রেফতার করেছে পুলিশ। এই গ্রেফতারের পেছনে রয়েছে এক ভয়াবহ অভিযান, যেখানে উদ্ধার করা হয়েছে প্রায় 200 কোটি টাকার অবৈধ সম্পদ। ব্রাহ্মণবাড়িয়া 2 এর সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা ফের সমালোচনার মুখে পড়েন তিনি। শুধু তাই নয়, তার বিরুদ্ধে 133 কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে। এবার এই মামলায় গ্রেপ্তার হয়েছেন তিনি। এত ভয় কেন সরকারে? যদি আওয়ামী লীগ কোথাও নাই থাকে, উনি ফিরতেই হবে ওনাকে, এবং উনি যদি ফিরে আসে সবচেয়ে বেকায়দায় পড়বে সরকার, না পারবে ফাঁসি দিতে। এবার সরাসরি আওয়ামী লীগের পক্ষে কথা বলে হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দেওয়ায় এবার কিন্তু একেবারে হাতে নাতে কিন্তু গ্রেপ্তার হয়েছে ব্যারিস্টার রুমিন ফারহানা। এদের দাবরানের উপরে রাখবেন, এটা সোজা থাকবে। আওয়ামী লীগের পক্ষে যে বয়ান উৎপাদন করবে যেই হোক, তারই জয় বাংলা করে না দিলে এটা সোজা হবে না। বাকশালী পিটাইলে বরকত আছে, একেবারে সোজা হয়ে যাবে। ইন্ডিয়াও সোজা হবে, বাকশালীরাও সোজা হবে। আরেক ইতিহাস সৃষ্টি করে তাক লাগিয়ে দিল জামাত। প্রথমবার বিএনপি, তারপরে জামাত। বিএনপি জামাত ঐক্যবদ্ধভাবে খেলছে সমানে সমান। সত্যিকার অর্থেই বাংলাদেশে এটা একটা ইতিহাস। এরকম ঘটনা অতীতে 200 কোটি টাকা সহ গ্রেফতার রুমিন ফারহানা। সাবেক বিএনপি নেত্রী এবং খ্যাতনামা ব্যারিস্টার রুমিন ফারহানাকে গ্রেফতার করেছে পুলিশ। এই গ্রেফতারের পেছনে রয়েছে এক ভয়াবহ অভিযান, যেখানে উদ্ধার করা হয়েছে প্রায় 200 কোটি টাকার অবৈধ সম্পদ। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার একটি বিলাসবহুল বাড়িতে অভিযান চালায় র্যাব ও পুলিশের যৌথ টিম। অভিযানের নেতৃত্বে ছিলেন র্যাব 14 এর অধিনায়ক। সূত্র জানিয়েছে, ব্যারিস্টার রুমিন ফারহানা নিজ বাসভবনে অবস্থান করছিলেন যখন দরজা ভেঙে ঢোকে আইন শৃঙ্খলা বাহিনী। প্রথমে তিনি প্রতিরোধের চেষ্টা করেন, কিন্তু অভিযোগকারীদের সাক্ষ্য ও ভিডিও প্রমাণের মুখে শেষ পর্যন্ত হাতকড়া পড়তে বাধ্য হন। অভিযানে উদ্ধার হয়েছে নগদ 85 কোটি টাকা, বিভিন্ন ব্যাংকের চেক, সোনার বার, বিদেশি মুদ্রা এবং ডকুমেন্ট, যা মোট মূল্য 200 কোটি টাকারও বেশি বলে প্রাথমিক অনুমান। এছাড়া পাওয়া গেছে বিদেশি পাসপোর্টের কপি, যা ইঙ্গিত করে যে তিনি দেশ ছাড়ার পরিকল্পনা করছিলেন। রুমিন ফারহানা একসময় বিএনপির প্রভাবশালী নেত্রী ছিলেন। তিনি দল থেকে বহিষ্কৃত হওয়ার পর স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে দাঁড়ান। তার সমর্থকরা দাবি করছেন এটা রাজনৈতিক প্রতিহিংসা, কিন্তু প্রশাসন বলছে প্রমাণ অকাট্য। এদিকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে। আইন সবার জন্য সমান, কেউই আইনের ঊর্ধ্বে নয়। অবশেষে ব্যারিস্টার রুমিন ফারহানার এই নাটকীয় গ্রেফতার ও 200 কোটি টাকার অবৈধ সম্পদ উদ্ধারের ঘটনা বাংলাদেশের রাজনীতি ও নির্বাচনী ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায় হয়ে রইল। যিনি একসময় জাতীয় সংসদে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন, সেই তিনিই আজ দুর্নীতি, অর্থ পাচার ও সরকারি কর্মকর্তাকে হুমকির অভিযোগে কারাগারে। এই ঘটনা প্রমাণ করে ক্ষমতা ও অর্থের লোভে কেউই আইনের ঊর্ধ্বে নয়। জাতি এখন অপেক্ষায় আছে আদালত কি রায় দেবেন। এদের দাবরানের উপরে রাখবেন, এটা সোজা থাকবে। এদের সাথে মানুষের মতো আচরণ করছেন তো মরছেন, ওরাই আপার হ্যান্ড নিয়ে নেবে। আওয়ামী লীগের পক্ষে যে বয়ান উৎপাদন করবে যেই হোক, তারই জয় বাংলা করে না দিলে এটা সোজা হবে না। বাকশালী পিটাইলে বরকত আছে। বিদেশের মাটিতে যেগুলো মস্তানি করবে সেগুলো বাংলাদেশে বাড়িতে গিয়া ধরবেন। এগুলো ভিতর ডিম। কয়টা কেস করেন, 1 সপ্তাহের মধ্যে সোজা হয়ে যাবে, রোলারের মতো সোজা হয়ে যাবে। তবে আমার স্ট্র্যাটেজিতে বাকশালী আর ইন্ডিয়া দুটোই সাইজ হয়ে যাবে, একসাথে একেবারে রোলারের মতো সাইজ হয়ে যাবে। শুনবেন, জানেন তো আমার স্ট্র্যাটেজি করলে ফুল প্রুফ। বন্দুকের গুলি মিস হতে পারে, আমার স্ট্র্যাটেজি মিস হবে না। কেমনি করবেন? হ্যাঁ, ফ্রি না, খালি সব ফ্রি। সব স্ট্র্যাটেজি ফ্রিতে কয়া দিই জন্য দাম নাই আমার। তাও কইতেছি, আসেন শুনেন, ইন্ডিয়া আর আওয়ামী লীগকে একই স্ট্র্যাটেজিতে দুটোরই সাইজ করে দিতে পারবেন কিভাবে। আওয়ামী লীগ যদি সত্যি সত্যি জাউরম অব্যাহত রাখে, তাহলে ওদের ধরে ধরে জেনেভা ক্যাম্পের মতো একটা ক্যাম্প বানাইতে হবে, ওটা রাখতে হবে, নাগরিকত্ব কেড়ে নিতে হবে। ইন্ডিয়া পুশিং করলে সমান সংখ্যক বাকশালীকে ওই ক্যাম্প থেকে ধরে নিয়ে পুশব্যাক করে দিতে হবে ইন্ডিয়ায়। শুভেন্দু পশ্চিমবঙ্গে মুসলমানদের সাথে যে রাজনীতি করে, বাংলাদেশে বাকশালীর বিরুদ্ধে একই রাজনীতি করতে হবে। শুভেন্দু যে ধর বাংলাদেশি ধর করে যে তারায় না, এই যে দেখেন, দেখেছেন, এইরকম করে পাড়ায় পাড়ায় অভিযান চালায় বাকশালী ধর করতে হবে, ধৈর্য ওই ক্যাম্পে নিয়ে এসে রাখতে হবে। তারপরে পুশব্যাক ইন্ডিয়াতে একেবারে সোজা হয়ে যাবে, ইন্ডিয়াও সোজা হবে, বাকশালীরাও সোজা হবে। এবার আসেন আমাদের করণীয়তে। আমরা কি আমাদের করণীয় করতেছি? ইন্ডিয়া যে করতে দিচ্ছে সংবাদ সম্মেলন হাসিনাকে, এটা তো মারাত্মক অপরাধ করছে, আন্তর্জাতিক অপরাধ করছে। মার্কোস, এই যে ফিলিপাইন থেকে যে আমেরিকায় হাওয়াইয়ে গেছিল পলায়ে, মার্কোসকে কি আমেরিকা সংবাদ সম্মেলন করতে দিচ্ছে ফিলিপাইন নিয়া? তারপরে বেন আলী তিউনিসিয়া থেকে সৌদি আরব পালিয়ে গেছিল, জেদ্দায় গেছিল, বেন আলীকে কি সৌদি আরব সংবাদ সম্মেলন করতে দিছে? তারপরে ভিক্টর ইয়ানুকোভিচ ও ইউক্রেন থেকে পালায় রাশিয়ায় গেছিল, ইয়ানুকোভিচকে কি রাশিয়া সংবাদ সম্মেলন করতে দিছে?
রাজাপাকসে তো শ্রীলঙ্কা থেকে প্রথমে মালদ্বীপ গেছে পলায়, তারপরে সিঙ্গাপুর, তারপরে থাইল্যান্ড। তো রাজাপাকসকে কি মালদ্বীপ, সিঙ্গাপুর, থাইল্যান্ড কেউ সংবাদ সম্মেলন করতে দিছে? বাশার আল আসাদ তো সিরিয়া থেকে পলায় রাশিয়ায় গেছে, বাশার আল আসাদ কি সংবাদ সম্মেলন করছে? মিডিয়া আসছে, পলিটিক্স করিচ্ছে? তো ইন্ডিয়া কেন দিল? ইন্ডিয়ার এই অপরাধকে ক্যাপিটালাইজ করতে হবে। বিএনপি সরকার তার পক্ষে যা করা দরকার করেছে, আমাদের প্রত্যাশার চাইতে শক্ত প্রতিক্রিয়া দেখাইছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি দিয়া। বাকি কাজ তো বিরোধী দলকে করতে হবে, ইন্ডিয়ার চাইটা ধরতে হবে, কচ্ছপের কামড় দিয়ে ধরতে হবে, যেন সরকার আরো শক্ত পজিশন নিতে পারে ইন্ডিয়ার বিরুদ্ধে। তারেক রহমান যেন ইন্ডিয়ায় না যায় এই ব্যবস্থাও করতে হবে। আমন্ত্রণ পাইছে কিন্তু না যায় যেন। বিএনপি তো বিবৃতি দিচ্ছে, বিএনপি কি আইডিয়া ইন্ডিয়ান হাই কমিশন ঘেরাও করতে পারবে সরকারি থেকে? পারবে না তো, এটা বিরোধী দলকে করতে হবে। ইন্ডিয়ান ইন্টারেস্ট যা যা আছে তার সামনে নিয়ম করে বিক্ষোভ করতে হবে, অবরোধ করতে হবে, বন্ধ করে দিতে হবে ইন্ডিয়ান কালচারাল সেন্টার সবগুলা। ওদের যা বিজনেস আছে সবগুলো, ওষুধ কোম্পানি আছে, প্যারাসুটের তেলের কোম্পানি আছে, এগুলো যা যা আছে সবগুলো লিস্ট করতে হবে, তারপরে সবগুলো বন্ধ করে দিতে হবে। এটা নিয়ে কেন ঘেরাও করতে হইলো? জিয়ার আমলে মৌলানা ভাসানী ফারাক্কা মিছিল করেছিল না? সে ফারাক্কা মিছিল জিয়া সরকারকে সাহায্য করেছিল, তার ফরেন পলিসি ইন্ডিয়ার সাথে সম্পর্ককে রিডিফাইন করার জন্য সাহায্য করছিল। আজকের বিরোধী দলকে তো ভাসানীর মতো সেরকম একটা স্ট্যান্ড নিতে হবে, তাইলে না তারেক রহমান একটা স্ট্যান্ড নিতে পারবে। সরকারি দল দাবরানি দিলে বিরোধী দলকে একই শক্তিতে দাবরানি দিতে হবে, তার চেয়ে বেশি জোরে দাবরানি দিতে হবে। তাইলে তো বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের অবসান হবে। এটাই বাংলাদেশের ডেস্টিনি। বাংলাদেশ থেকে চিরতরে আওয়ামী লীগের বিলুপ্তি করতে হবে আর ভারতীয় আধিপত্যবাদের অবসান হইতে হবে। তাইলে বাংলাদেশের আজাদী, তাইলে জনগণের মুক্তি। ইনকিলাব জিন্দাবাদ। আরেক ইতিহাস সৃষ্টি করে তাক লাগিয়ে দিল জামাত। প্রথমবার বিএনপি, তারপরে জামাত। বিএনপি জামাত ঐক্যবদ্ধভাবে খেলছে সমানে সমান। দর্শক, সত্যিকার অর্থে বাংলাদেশে এটা একটা ইতিহাস। এরকম ঘটনা অতীতে কখনো ঘটেনি। সরকারি দল ভারতের সাম্রাজ্যবাদী, বাংলাদেশ বিরোধী ভয়াবহ ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে কঠিন ভাষায় বিবৃতি দিয়েছে। এরপরে সেই বিবৃতির বোথ সাপ্লিমেন্টারি অ্যান্ড কমপ্লিমেন্টারি বিবৃতি দিয়েছে বিরোধী দল জামাত ইসলামী। সাপ্লিমেন্টারি কমপ্লিমেন্টারির একটু সংজ্ঞাটা বুঝে গেছে। সাপ্লিমেন্টারি মানে অতিরিক্ত, মানে আপনি একটা কাজ করেছেন, এর চাইতে আর একটু কাজ আমি করে দিলাম, যাতে আপনার কাজটার একটু অ্যাডভান্স ভার্সন হলো। দুইটা মিলে অসাধারণ। তো বিএনপি বিবৃতি দিয়েছে, সেই বিবৃতির আরেকটু অ্যাডভান্স ভার্সনের বিবৃতি দিয়েছে জামাত। সরকারি দলের শক্তি আরো বাড়লো এতে, কারণ একই লাইনের কমন এনিমি, কমন ভাষা। সরকারি দল বিরোধী দল ঐক্যবদ্ধ। কমপ্লিমেন্টারি হচ্ছে যে আপনার ঘাটতি পূরণকারী। তো বিএনপির বিবৃতিতে যদি কোনো ঘাটতি থাকে ভারতের বিরুদ্ধে, ওইটা জামাতের বিবৃতিতে পূরণ হয়েছে, এনসিপির বক্তব্যে পূরণ হয়েছে। আবার জামাতের বিবৃতিতে ঘাটতি থাকলে সেটা আবার সরকারের বিবৃতিতে পূরণ হয়ে গেছে আগেই। তো এই যে দৃশ্য, সরকারি দল বিরোধী দল কমন এনিমির বিরুদ্ধে একসাথে লড়ছে, এটাকে আমাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে। বিএনপি জামাতের মধ্যে ধাক্কা ধাক্কি অনেক কিছু আছে, বাট ভারতের বিরুদ্ধে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, এর চাইতে খুশির কোনো খবর আর রাজনীতিতে নাই। দর্শক, আপনারা তো আগেই দেখেছেন, এটা আমরা বিবৃতি করে বিশ্লেষণ করেছি একদিন আগেই। পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের বিরুদ্ধে যে বিবৃতি দিয়েছে, এরকম কঠিন বিবৃতি বাংলাদেশ সরকার 55 বছরে কখনো দেয়নি। শেখ হাসিনাকে জেনোসাইডার বলা, ফেসিস্ট বলা, মাফিয়া বলা, এবং বাংলাদেশ ভারতের করদ হতে চায় না বলা, এবং বাংলাদেশ ভারতের সম্পর্ক থাকবে কি থাকবে না সেই বিষয়ে হুঁশিয়ারি দেয়া, আরো অনেক কঠিন কথাবার্তা বলেছে। দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস। যে স্ত্রীবিদের জন্য এটা একটা অশনি সংকেত, যে তাকে কোন সময় বের করে দেয়, এরকম একটা ভাব। বাস্তবে যাই হোক, কথা বলেছে এবং অফিসিয়াল স্টেটমেন্ট, এটা সত্যিকার অর্থে তাৎপর্যপূর্ণ। দর্শক, এরপরে বিএনপি নেতারা রাজনৈতিক কথা বলেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, রুহুল কবির রিজভী বলেছেন, শামা ওবায়দ বলেছেন যে ভারত এই কাজ করতে পারে না, এটা চরম অন্যায় করেছে। ভারত বাংলাদেশ বিরোধী তৎপরতা চালাচ্ছে, কারণ এটা ডিপ্লোম্যাটিক একটা কমন টার্মস, যে দুইটা দেশের মধ্যে সম্পর্ক থাকবে। আপনি আমার দেশের অখণ্ডতা, স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই বিষয়ে আপনার পূর্ণ সমর্থন থাকতে হবে। সেখানে বাংলাদেশ সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছে, বাংলাদেশের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছে পালাতক ফ্যাসিস্ট গোষ্ঠী, আর ভারত সেটা বলতে দিচ্ছে এটা তো বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্র। তো বিএনপি সরকার এটাই বুঝিয়ে দিয়েছে। এরপরে জামাত বিরোধী দল হিসেবে বিবৃতি দিয়েছে। এই বিবৃতিও ওই যে সাপ্লিমেন্টারি কমপ্লিমেন্টারি দুইটাই বলতে পারেন। তো দর্শক, জামাতের বিবৃতিটা এবার বিশ্লেষণ করবো। জামাতও এত কঠিন ভাষায় বিবৃতি সাধারণত দেয় না বা দেয়নি। তো এই সরকারি দল বিরোধী দল উভয় দল কমন এনিমির বিরুদ্ধে এইভাবে খেলছে, যুদ্ধ করছে, এটা ডিপ্লোম্যাটিক ওয়ার বলতে পারেন। যুদ্ধের অনেক সংজ্ঞা আছে। আপনার কোল্ড ওয়ার বলেছেন, কোল্ড ওয়ারে তো মারামারি নেই, মারামারি বাদে বাদে কিন্তু বাজে না, কূটনৈতিক সম্পর্ক ঠিকই থাকে। এখন যেটা চলছে এটা একটা কোল্ড ওয়ারের মতো। আর এই কোল্ড ওয়ারে সরকারি দল বিরোধী দল এক হয়ে লড়াই করছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। 2024 সালের 5 আগস্ট
গণরোষের মুখে নয়াদিল্লিতে পলাতক ও মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে সংবাদ সম্মেলন করার সুযোগ দিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের শিষ্টাচার বহির্ভূত আচরণ প্রদর্শনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। এই যে শিষ্টাচার বহির্ভূত আচরণ, কূটনীতিতে যদি এক দেশ আর এক দেশের বিরুদ্ধে বা একটা দেশের বিরুদ্ধে কেউ শিষ্টাচার বহির্ভূত আচরণ করে, এটা ভয়াবহ শব্দ। এই শিষ্টাচার বহির্ভূত এই ধরনের কঠিন শব্দ জামাত ব্যবহার করেছে তাদের বিবৃতিতে। এর মানে ভারত শিষ্টাচার বহির্ভূত আচরণ করেছে, বেয়াদব, একে ঘাট ধরে বের করে দাও। যার মধ্যে শিষ্টাচার নাই তার সাথে স্বাভাবিক সম্পর্ক থাকতে পারে না, এরকম একটা কথা এই শব্দের মধ্যে লুকায়িত আছে। বলার আজকে অনেক কিছু ছিল, কিন্তু সরকারের একটা জনবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে অল্প দুই একটা খুচরা আলাপ আজকে আপনাদের সাথে করব। জনবিরোধী সিদ্ধান্তটা কি আপনারা জানেন? অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকারটি গঠিত হয়েছিল, এই সরকার বাংলাদেশের মানুষের জন্য, বিশেষ করে গরিব মানুষের জন্য, সুবিধা বঞ্চিত মানুষের জন্য, যারা ঠিকমতো তাদের চিকিৎসা সেবা পায় না, এই গরিব মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য ইউনূস সরকার তার যে ভালো ভালো কাজগুলো ছিল, এই ভালো কাজের ভিতরে এইটা অন্যতম একটা, যে 295টা ওষুধ, এই বিশেষ করে ডায়াবেটিক্স, হার্ট, সরকার দাম নির্ধারণ করে দিয়েছিল। এই দামগুলো আগে নির্ধারণ করতো কোম্পানি, ওষুধ কোম্পানিগুলো, তারা তাদের ইচ্ছা মতো সুবিধা মতো যখন যেরকম খুশি সেরকম দাম বাড়াতো। কিন্তু সরকার এখানে 295টা ওষুধের লিস্ট করে সাধারণ মানুষের নাগালের ভিতরে রাখার জন্য একটা দাম নির্ধারণ করে দিয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, এই আমাদের নির্বাচিত সরকার যারা বারবার বলে এসেছিল একটা নির্বাচন হতে দেন, একটা নির্বাচন হলেই দেখবেন আপনাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে, কোনো সমস্যা আর থাকবে না। মানে বিষয়টা এরকম ছিল যে নির্বাচনটা কোনো রকম হলেই হয়েছে, হইলে বাংলাদেশের মানুষ রাতারাতি একেবারে ঘোড়ার উপর থেকে লাফ দিয়ে হাতিতে উঠে পড়বে। আমরা এখন সেটাই দেখছি। এই সরকার সেই 295টা ওষুধ আবার কোম্পানির উপরে ছেড়ে দিয়েছে, অর্থাৎ যে দাম নির্ধারণ করে দিয়েছিল সরকার, ওই ঔষধ নীতিটি বাতিল করে কোম্পানির হাতে আবার ছেড়ে দেওয়া হয়েছে। এটা অবশ্যই জনবিরোধী একটা সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আমরা চলুন আমাদের খুচরা আলাপের প্রথম পর্যায়ে চলে যাই। আপনারা জানেন 5 আগস্ট দিনব্যাপী ছাত্র দলের কোনো কর্মসূচি ছিল না। তারা এই দিন সারাদিন শুধু শিবিরের সাথে মারামারি করে কাটিয়েছে। যেখানে ছাত্র শিবির জুলাই আলোচনার আয়োজন করেছে, জুলাইয়ের গ্রাফি দিয়ে অঙ্কন করেছে, সেখানেই ছাত্র দল গিয়ে হামলা করেছে, মারামারি করেছে, এমনকি হাসপাতালের ভিতরে পর্যন্ত হামলা করেছে। আচ্ছা, ওইটা করেই ক্ষান্ত হয় নাই ছাত্রদল। সর্বশেষ গতকাল যেটা করেছে, একটা ভিডিও আপনারা দেখেছেন, দেখুন স্লোগানটা একটু দেখুন। মিছিল করছে ছাত্র দলের মিছিল। জুলাই জুলাই করিস না, পিঠের চামড়া থাকবে না। এটা কিন্তু ছাত্রলীগ না, ছাত্র দল করছে, ছাত্র দল। ভাবা যায় এটা? বাংলাদেশে জুলাই নিয়ে ছাত্র দলের কোনো গ্রাফিতি নাই, কোনো কার্যক্রম নাই। তারা আছে বিভিন্ন প্রতিষ্ঠানে যেখানে কোটি কোটি টাকার কাজ চলছে, এই জায়গাগুলোতে বেছে বেছে তারা মারামারি। ঢাকা আলিয়াতে আজকেও তারা ছাত্র শিবিরকে ক্যাম্পাসে ঢুকতে দেয় নাই, তারা হলগুলো দখল করে রেখেছে বহিরাগতদের দিয়ে, যুব দলের নেতা ওই নয়নকে নিয়ে সেখানে গিয়ে তারা দখল করে রেখেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 10 কোটি টাকার কাজ হবে, সেই কাজ সেনাবাহিনীর হাতে দিয়ে দেবার কারণে, ছাত্র শিবিরের চাপে সেনাবাহিনীর হাতে দিয়ে দেবার কারণে তাদের মাথা খারাপ হয়ে গেছে। এরা আবার প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে যে শিবিরকে 5 বার পিটাইছি, এই এলাকায় পুরান ঢাকায় শিবিরকে থাকতে দিব না, আসতে দিব না। চেহারাটা একটু দেখুন কিভাবে বলছে যে শিবিরের প্রত্যেকটাকে এখানে কুত্তার মতো পিটাইছি, এখানে পিটাইয়া সবগুলোরে এমার্জেন্সিতে ঢুকাইছি। এখান থেকে আজকে থেকে আমরা ঘোষণা দিলাম, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যতদিন বেঁচে আছি, বাংলাদেশের কোনো ক্যাম্পাসে এবং পুরান ঢাকার কোনো ক্যাম্পাসে শিবিরের কোনো অস্তিত্ব ভবিষ্যতে থাকবে না, এখন থেকে থাকবে না। এই যে ছেলেটাই কথাটা বলছে, এই ছেলেকে আবার চেনেন? এটাকে, এই মালকে তা জানেন তো? এই মাল 5 আগস্টের পরে যুবলীগের এক নেতার বাড়িতে লুটতরাজ করতে গিয়ে তার হাত হারাইছে। পরবর্তীতে সে এসে বলছে যে এটা জুলাই যোদ্ধা, সে নিজেকে এবার জুলাই যোদ্ধা হিসেবে, যে জুলাইতে আমার হাত হারাইছে। এইটা আজকে যে এশিয়া পোস্ট আজকে সেটা প্রমাণ বের করেছে। এই হলো এদের অবস্থা, এই হলো ছাত্র দলের টোটাল অ্যাক্টিভিটিস।